পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি দুই প্রকার: স্থানিক পর্যায়ভিত্তিক গতি, কালিক পর্যায়ভিত্তিক গতি। স্থানিক পর্যায়ভিত্তিক গতি কি কি? সরল দোলকের গতি, কঠিন পদার্থের ক্যালাসের মধ্যে অণু, ডোরাকাটা শার্টের ডোরাগুলোর অবস্থান, এগুলো স্থানিক পর্যায়ভিত্তিক গতি। আর কালিক পর্যায়ভিত্তিক গতি, কাল সংক্রান্ত যে গতিগুলো আছে এগুলো হলো কালিক পর্যায়ভিত্তিক গতি। যেমন পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই 365 দিনটা হলো কালিক পর্যায়ভিত্তিক গতি। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে বারবার অতিক্রম করে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে যখন বারবার অতিক্রম করবে, এই গতিটা হবে পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতির উদাহরণগুলো: ঘড়ির কাঁটার গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, পরমাণুর স্পন্দন। ঘড়ির কাঁটা, পেট্রোল বা ইঞ্জিন, এগুলো হলো পর্যায়ভিত্তিক গতির উদাহরণ। এগুলো বই থেকে পড়ে নিতে হবে। যখন একটা বস্তু সাম্যাবস্থানে থাকে তখন তার ব্যাগের মানটা হয় সর্বোচ্চ ভি ম্যাক্স। যখন একটা বস্তু সাম্যাবস্থানে থাকবে তখন তার ব্যাগের মানটা হবে সর্বোচ্চ, মানে ভি ম্যাক্স হবে। ভি যদি ম্যাক্স হয় তাহলে গতিশক্তি ইকেটাও ম্যাক্স হবে। গতিশক্তি যদি ম্যাক্স হয় তখন পটেনশিয়াল এনার্জি ইপির মানটা 0 হবে। ইপির মানটা 0 হবে কারণ কোনো সরণ তখন থাকবে না। তাহলে একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে তখন তার কোনো সরণ থাকবে না। সরণ না থাকার বিধায় তার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি 0 হবে, তার গতিশক্তি সর্বোচ্চ হবে কারণ তখন তার ব্যাগটা সর্বোচ্চ অবস্থানে থাকবে। যখন তার সর্বোচ্চ সরণ ঘটবে, তার সর্বোচ্চ সরণটা যখন ঘটবে x পরিমাণ, তার সর্বোচ্চ সরণ যখন ঘটবে x পরিমাণ, ঠিক এই পয়েন্টে তার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তিটা থাকবে সর্বোচ্চ, গতি শক্তিটা থাকবে সর্বনিম্ন, ব্যাগও থাকবে সর্বনিম্ন। তাহলে সাম্যাবস্থায় ব্যাগ সর্বোচ্চ আর সর্বোচ্চ সরণ যখন হবে তখন ব্যাগটা সর্বনিম্ন, গতিশক্তি সর্বনিম্ন, পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি সর্বোচ্চ হবে কারণ তখন তার সরণটা সর্বোচ্চ অবস্থানে। স্পন্দন গতি। স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি কোনো নির্দিষ্ট সময়ে একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে তখন হবে স্পন্দন গতি। পর্যায়ভিত্তিক গতিটা ছিল কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু বরাবর একই দিক থেকে বারবার অতিক্রম করবে, কিন্তু স্পন্দন গতি হলো কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাবে। এটা হলো স্পন্দন গতি। সর্বোচ্চ অবস্থানে সরণটা সর্বনিম্ন হয়, সর্বোচ্চ অবস্থানে সরণটা সর্বোচ্চ হয়, ব্যাগটা থাকে সর্বনিম্ন। তো সরণের সাথে সাথে বস্তুরা যখন সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে যাইতে থাকে তখন সরণের সাথে সাথে তার ত্বরণও বৃদ্ধি পায়। সরণটা যদি এই ডিরেকশন বরাবর হয় তার ত্বরণটা হবে বিপরীত ডিরেকশন বরাবর বৃদ্ধি পাবে, মানে সরণের সাথে সাথে ত্বরণের মানটা বৃদ্ধি পাবে কিন্তু দিকটা হবে বিপরীতমুখী। এ সমানুপাতিক -x। এই ত্বরণের সাথে সাথে সরণ বাড়বে, সরণ যেদিকে হবে ত্বরণটা হবে তার বিপরীতমুখী, এজন্য মাইনাস হচ্ছে। এই সমানুপাতিক -x, এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমাদের ধ্রুবক বসানো লাগবে। ধ্রুবক হলো a সমান ওমেগা স্কয়ার x। এই ওমেগাটা হলো কৌণিক কম্পাঙ্ক। ওমেগা ইজ ইকুয়াল টু √k/m। কেটা হলো কি? বল ধ্রুবক। এমটাও ভর, দুইটাই কনস্ট্যান্ট, এজন্য ওমেগার মানটাও কনস্ট্যান্ট। ওমেগা ইজ ইকুয়াল টু √k/m।
সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ সূত্রগুলো থেকে কোশ্চেনগুলো আসে। সরল চুম্বিত বলের বৈশিষ্ট্য 1 নম্বরটা হলো এই গতির যে কণার ত্বরণটা হবে, ত্বরণটা সরণের সমানুপাতিক হবে, কিন্তু দিকটা হবে বিপরীতমুখী। এই ধরনের গতির উপরে এই ধরনের গতির যে গতিপথটা হয়, গতিপথটা সরল রৈখিক হয়, গতিপথটা সরল রৈখিক হয়, এটা ইম্পর্টেন্ট। গতিপথটা সরল রৈখিক হয়, এই সমানুপাতিক -x হয়। সরল চলিত কণার গতির সমীকরণটা হলো x = a sin ωt প্লাস দশা, x = a sin ωt প্লাস দশা। তো x = a sin ωt যে গ্রাফটা, এটা হলো সাইনের গ্রাফ। এটা যদি হয় তরঙ্গ শীর্ষ, সেকেন্ড যে তরঙ্গটা শুরু হবে এটা হবে দ্বিতীয় তরঙ্গ শীর্ষ। এই দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হলো ল্যামডা, ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। আবার দুইটা তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বটা হলো ল্যামডা। একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে, একটা পর্যায় সম্পন্ন করতে মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, ওইটা হলো তার পর্যায়কাল। পর্যায়কাল t = 2π/ω। এখানে ওমেগাটা হলো কৌণিক কম্পাঙ্ক, এ হলো তরঙ্গের বিস্তার, এ হলো বিস্তার, এই যে এটা হলো এই বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এটা দশা পার্থক্য। যখন একটা তরঙ্গের সমীকরণ x = a cos ωt দেওয়া থাকবে, x = a cos ωt দেওয়া থাকবে, তখন a cos ωt মানে হলো তার দশা পার্থক্যটা 90 ডিগ্রি হবে, তার আদি দশাটা 90 ডিগ্রি, তখন গ্রাফটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হবে। তাহলে a cos ωt যখন হবে তখন প্রথম দশাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হবে, গ্রাফটা তখন এরকম হবে, কসের গ্রাফ হবে, এটা হলো কসের গ্রাফ। যদি x = a sin ωt হয়, তার মানে 0 ডিগ্রি দশা পার্থক্য, তখন x যখন a sin ωt হবে প্লাস 0 হবে, তার মানে তার দশা 0, তার মানে সে সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে গ্রাফটা, গ্রাফটা সাম্যাবস্থান থেকে শুরু হবে, তখন মানে বস্তুটি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করবে। যখন দশাটা 90 ডিগ্রি হবে, তার মানে বস্তুটি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করবে, এই যে কসের গ্রাফ হবে, তখন বস্তুটি তখন সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করবে যখন দশাটা 90 ডিগ্রিতে থাকবে, মানে কসের গ্রাফ, কসের গ্রাফ পাওয়া যাবে। পর্যায়কালের যে সূত্রটা t = 2π/ω, আমরা জানি ω √k/m, তাহলে t হবে 2π√m/k। m ও কনস্ট্যান্ট, k টা হলো বল ধ্রুবক, দুইটাই কনস্ট্যান্ট, এই জন্য ওমেগাটাও কনস্ট্যান্ট হয়। t হলো পর্যায়কাল, t পর্যায়কাল। সরল চন্ডিত শর্ত দশা পার্থক্য যখন 0 অথবা 2π হবে, দশা পার্থক্য যখন 0 অথবা 2π হবে, 0 অথবা 2π মানে হলো 0 অথবা 2π মানে হলো এদের গতির অবস্থা সবসময় একই থাকবে, কারণ 0 বিন্দুতেও দশাটা সাম্যাবস্থানে থাকে, 2π অবস্থানেও দশাটা সাম্যাবস্থা থাকে। 2π অবস্থা থেকে সে তার দ্বিতীয় তরঙ্গটা শুরু করে, এই জন্য দশা পার্থক্য যখন 0 অথবা 2π থাকবে তখন দুইটা অবস্থানেই সাম্যাবস্থায় থাকবে। দশা পার্থক্য যখন 0 অথবা π/2 থাকবে, তখন প্রথমটা সাম্যাবস্থা থেকে হবে, দ্বিতীয়টা সর্বোচ্চ অবস্থান থেকে হবে। 0 π/2 থাকলে 0 মানে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করবে, আর দ্বিতীয়টা হলো π/2 মানে সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করবে। তাহলে 0 2π থাকলে দশা পার্থক্য 0 2π হলে দুইটা সাম্যাবস্থান থেকে শুরু হয়, দশা পার্থক্য যখন 0 আর π/2 থাকে একটা সাম্যাবস্থান থেকে শুরু হয় আর একটা সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়।
সরল চলিত স্পন্দন কণার ক্ষেত্রে ব্যাগের যে সূত্রটা v ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, যখন একটা বস্তু সাম্যাবস্থায় থাকে তখন x এর মানটা 0 হয়। 0 মানে ওমেগা রুট ওভার a স্কয়ার v max ওমেগা a। তার মানে একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকা মানে তার ব্যাগটা তখন সর্বোচ্চ হবে, তখন সর্বোচ্চ ব্যাগের যে সূত্রটা এটা হলো ওমেগা এ, এটা হলো বিস্তার, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, ভি ম্যাক্স তখন সর্বোচ্চ হবে, ভি ম্যাক্স ওমেগা এ। ভি যখন ম্যাক্স হবে, ভি যখন সর্বোচ্চ হবে, তার মানে গতিশক্তিটাও কি তখন সর্বোচ্চ হবে। তার মানে এটা সর্বোচ্চ ব্যাগের সমীকরণ, ভি ম্যাক্স ওমেগা এ। সরল ত্বরণ গতিসম্পন্ন কণার অবকলনীয় যে সমীকরণটা এটা হলো dx ডাবল ডিফারেন্সিয়েশন অফ dx প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। ডাবল ডিফারেন্সিয়েশন অফ x t এর সাপেক্ষে প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। এটা হলো সরল ত্বরণ গতিসম্পন্ন অবকলনীয় সমীকরণ। সরল ত্বরণ গতি কোনগুলো, এগুলো বই থেকে অবশ্যই পড়ে নিতে হবে, কারণ এগুলো ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। মেডিকেলের কোশ্চেনে এগুলো অনেকবার আসছে। সরল দোলকের সূত্র বলি, সরল দোলকের সূত্র আছে মোট 4টা। 1 নম্বর যে সূত্রটা এটা হলো সময়কাল সূত্র। 1 নম্বর সূত্রটা হলো সময়কাল সূত্র। এটা হলো সমকাল সূত্র হলো কোনো স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলকের বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। সরল দোলকের যে সূত্রগুলো আছে, সরল দোলকের সূত্রগুলো কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে সরল দোলনের কোনো সূত্র কার্যকর হবে না। সরল দোলনের সূত্রগুলো কার্যকর হওয়ার জন্য কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। 2 নম্বরটা হলো দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা হলো t সমানুপাতিক রুট ওভার l। t সমানুপাতিক রুট ওভার l। কার্যকরী দৈর্ঘ্য যত বাড়বে একটা বস্তুর পর্যায়কাল তত বাড়বে, আর পর্যায়কাল যত বাড়বে একটা বস্তুর পর্যায়কাল যত বাড়বে একটা বস্তু, যেমন ঘড়ির কাঁটার পর্যায়কাল যদি বেশি হয়, পর্যায়কাল বেশি হয় মানে ঘড়ির কাঁটা আস্তে আস্তে সময় দিবে, ঘড়ির কাঁটা সময় হারাবে। তাহলে টি সমানুপাতিক রুট ওভার l। 3 নম্বর সূত্রটা হলো ত্বরণের সূত্র, টি সমানুপাতিক 1/√g। অভিকর্ষজ ত্বরণের মান যত বেশি হবে পর্যায়কাল তত কমবে, অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে পর্যায়কাল তত কমবে। যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ হতে h পরিমাণ উচ্চতায় যাই, h পরিমাণ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে, অভিকর্ষ ত্বরণের মান কমে, h পরিমাণ উচ্চতায় গেলে অভিকর্ষজ ত্বরণের মান কমবে। তাহলে h পরিমাণ উচ্চতা গেলে পর্যায়কাল বাড়বে, পর্যায়কাল বাড়া মানে ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে চলবে, পর্যায়কাল বাড়া মানে ঘড়ির কাঁটা আস্তে চলবে, ঘড়ির কাঁটা আস্তে চলা মানে ঘড়িটা সময় হারাবে। তাহলে h পরিমাণ উচ্চতায় গেলে অভিকর্ষজ ত্বরণের মান কমবে এবং গভীরে গেলেও অভিকর্ষজ ত্বরণের মান কমবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ g এর মান হয় 0। g এর মান যদি 0 হয় তাহলে আমরা সরল চলিত গতিসম্পন্ন পর্যায়কালের যে সমীকরণটা t = 2π√l/g, যদি g এর মান 0 হয়, পৃথিবীর কেন্দ্রে যদি একটা বস্তুকে নিয়ে যাওয়া হয়, পর্যায় সম্পন্ন একটা বস্তু যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে g এর মান 0 হবে। g এর মান 0 মানে পর্যায়কালটা অসীম হবে, পর্যায়কাল অসীম মানে ঘড়ির কাঁটা চলবে না, ঘড়ির কাঁটা স্থির থাকবে। তাহলে পৃথিবী বিশ্বটাকে উপরে নিয়ে গেলেও গ্রেভিটি কমবে, নিচে নিয়ে গেলেও গ্রেভিটি কমবে, পর্যায়কাল বেড়ে যাবে উভয় অবস্থায়, মানে ঘড়ির কাঁটা আস্তে চলবে মানে সময় হারাবে। সরল ত্বরণ গতির বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়ে নিতে হবে। সরল ত্বরণ গতির ব্যবহারগুলো, যেমন সরল ত্বরণ গতি ব্যবহার করে g এর মান নির্ণয় করা যায়, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়। পাহাড়ের উচ্চতা নির্ণয়ে যে সমীকরণটা h এর মানটা এটা মনে রাখতে হবে, h = r × t1/t-1, h = r × t1/t-1। h পরিমাণ উচ্চতায় যখন নিয়ে যাবে তখন নতুন পর্যায়কালটা হলো t1
আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, টি হলো পৃথিবীর পৃষ্ঠে পর্যায়কাল, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, টি1 হলো এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে গেলে এইচ পরিমাণ উচ্চতায় যে পর্যায়কাল হয় ওটা হলো টি1, টিটা হলো পৃথিবীর পৃষ্ঠে যখন থাকে ওই পর্যায়কালটা হলো টি, আর এটা হলো এইচ এর মান, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত পরিমাণ উচ্চতায় নিয়ে যাওয়া হলো। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, তাহলে একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে তাহলে তার গতিশক্তি সর্বোচ্চ হবে, ইকে ইকুয়াল টু হবে হাফ ইন্টু কে এ স্কোয়ার, এটা হলো বিস্তার। তো গতিশক্তি তখন সর্বোচ্চ হবে, তার মানে তার সরণটা তখন জিরো, তার মানে কি বিভব শক্তি অর্থাৎ পটেনশিয়াল এনার্জিটাও শূন্য হবে। গতিশক্তি সর্বোচ্চ মানে হলো তার ব্যাগটাও সর্বোচ্চ থাকবে, তাহলে গতিশক্তিটাই হবে তার মোট শক্তি। সাম্যাবস্থায় যখন একটা বস্তু থাকবে তখন তার গতিশক্তিটাই মোট শক্তি হবে, তার মানে গতিশক্তি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, গতিশক্তিটাই তখন সর্বোচ্চ হবে। আর একটা বস্তু যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে মানে তার যখন সরণটা সর্বোচ্চ হবে তখন এক্স এর মানটা হবে ম্যাক্স, মানে সরণটা সর্বোচ্চ, তার মানে পটেনশিয়াল এনার্জি ইপিটাও হবে ম্যাক্স, তার মানে তখন বিভব শক্তিটাই সর্বোচ্চ শক্তি হবে, তখন বিভব শক্তিটাই সর্বোচ্চ শক্তি হবে, তখন বিভব শক্তির সমীকরণটা হবে ইপি ইকুয়াল টু হাফ ইন্টু কে এ স্কোয়ার। যে গ্রাফটা আছে গতিশক্তির সাথে সময়ের যে গ্রাফটা, এটা যদি ইকে হয় টি, গতিশক্তির সাথে সময়ের যে গ্রাফটা, তো একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে, একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে তার গতিশক্তি যেহেতু সর্বোচ্চ হবে তাহলে গ্রাফটাও সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হবে, গ্রাফটা হবে এরকম। তো একটা বস্তু যখন সর্বোচ্চ অবস্থানে যাবে, সর্বোচ্চ অবস্থান মানে হলো টি/4, টি/4 সর্বোচ্চ অবস্থানে যাবে তখন তার গতিশক্তিটা হবে সর্বনিম্ন। আবার সে যখন টি/2 যাবে, সে যখন আবার টি/2 যাবে তখন তার গতিশক্তিটা হবে সর্বোচ্চ, আবার যখন 3t/4 যাবে তখন তার গতিশক্তিটা হবে সর্বনিম্ন। সে যখন পুরো একটা পর্যায় সম্পন্ন করবে আবার যখন টিতে ফিরে আসবে তখন তার গতিশক্তিটা হবে আবার সর্বোচ্চ। তাহলে গ্রাফটা সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হবে, ইকের গ্রাফটা টি/4 এ সর্বনিম্ন হবে, 3t/4 এ সর্বনিম্ন হবে, টি/2 তে সর্বোচ্চ হবে আর টিতে সর্বোচ্চ হবে গতিশক্তির গ্রাফ। আর গতিশক্তির গ্রাফের উল্টাটা হলো বিভব শক্তির গ্রাফ, এক্স অক্ষ বরাবর পর্যায়কাল, ওয়াই অক্ষ বরাবর বিভব শক্তি। তো যখন একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকাকালে তার বিভব শক্তিটা সর্বনিম্ন হবে, এই জন্য জিরো অবস্থান থেকে গ্রাফটা শুরু হবে। একটা বস্তু যখন জিরো অবস্থান থেকে গ্রাফটা শুরু হবে, তো যখন টি/4 হবে তাহলে গ্রাফটা বিভব শক্তির উল্টা হবে। ইকের গ্রাফটা ছিল সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়েছিল, আর ইপিটি গ্রাফটা সর্বনিম্ন অবস্থান মানে শূন্য থেকে শুরু হবে, কারণ সরণ না হলে বিভব শক্তিও সর্বনিম্ন হয়। এটা হলো ইপি আর পর্যায়কালের গ্রাফ। তাহলে ইপি আর ইকে এর পর্যায়কালের গ্রাফটা হলো এরকম যদি দেওয়া থাকে, এটা হবে ইপি এর গ্রাফ মানে বিভব শক্তির গ্রাফ, এই নিচেরটা হবে বিভব শক্তির গ্রাফ, আর সর্বোচ্চ অবস্থান থেকে যে শুরু হয়েছে এটা হবে ইকে মানে গতিশক্তির গ্রাফ। একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল t = 2 সেকেন্ড, একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল t = 2 সেকেন্ড। এখন t = 2π√L/g,
তো একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল যখন 2 সেকেন্ড হবে, t এর মান 2, 2 is equal to 2 pi root over L by G, 2 কাটা 1 by pi is equal to root over L by G, তার মানে 1 by pi square is equal to L by G, 1 by pi square is equal to L by G, তার মানে L is equal to হবে G by pi square। তো একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্কটা হবে L is equal to G by pi square। একটা সরল দোলন গতি